Hello, sir. Welcome to my channel. Thank you so much for doing this. স্যার আপনি এত দারুণ দারুণ সিনেমার পার্ট, মানে পারি থেকে মুন্না ভাই এমবিবিএস থেকে, মানে আমি কত বলবো, মাই ওয়াইফস মার্ডার থেকে এত সিনেমায় আপনি কাজ করেছেন। আপনি এনএসডি এর অ্যালামনাই। স্যার আমি আপনার পার্টিকুলারলি ওয়ার্কশপটা যেটার জন্য আপনি কলকাতা আসছেন সেটা রিলেটেড আমি আগে একটা জিনিস জাস্ট জানতে চাই। মানে আমার এটা একটা বলো। আছে, ন্যাক আছে জানা, যে এই বলে অভিনয় যে শেখার ব্যাপারটা, এই যে এত মানে আপনারা এনএসডি বা এফটিআই শেখানো হয়, তো অভিনয় এক্স্যাক্টলি মানে কিভাবে শেখে, মানে এটা কি প্রসেস, মানে যদি এটা একটু বলেন। না, এখানে এখানে অভিনয় শেখানো হয় না কিছু। আচ্ছা। অভিনয় শেখানো হয় না। আচ্ছা। অভিনয়ের ব্যাপারে শুধু গাইডলাইনসটা দেওয়া হয়। আচ্ছা। যেমন তোমার মিউজিকে যেমন তোমার সা বলাটা কেউ শেখাতে পারে না। আচ্ছা। সা রে গা মা পা ধা নি সা এই পা ধা নি এই যে ৭ টা সুর আছে এটা কেউ শেখাতে পারে না। আচ্ছা। এটা তোমাকে গাইড করানো হয়। গাইডেন্স এর মধ্যে বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল যন্ত্রটা কি? শরীর এবং গলা। তাই তো? হুম। আমরা যা করি সব শরীর এবং গলা দিয়ে। এবং শরীরের মধ্যে কি আছে? শরীরের মধ্যে আমার বডি ছাড়াও যেটা রয়েছে সেটা রয়েছে ব্রেন, ইমোশন, এক্সপ্রেশন। তো থট প্রসেস যেটা তোমার চিন্তা শক্তিটাকে বাড়ানো কিভাবে? চিন্তাটা তুমি কিভাবে করবে? আমরা যখন নরমালি কথা বলি তখন সেটা খুব ইজিলি আমরা এক্সপ্রেস করতে পারি। কিন্তু যখন অন্য একজনের কাছ থেকে ডায়ালগটা পাচ্ছি, সে কি ভেবে লিখেছে সেটাকে যদি আমি ভাবতে না পারি, সেটাকে যদি আমি সঠিকভাবে এক্সপ্রেস করতে না পারি, তাহলে পরে কি তাহলে পরে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা ভুল হয়ে যাবে। যেমন একটা ছোট্ট একটা কথা বলি, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ কবিতাটা পড়েছো? না স্যার, আমি পড়িনি। এই দেখো, বাঙালি হয়ে তুমি পড়োনি, আর আমি ৩৭ বছর বাংলার বাইরে। প্রথম দুটো লাইনই রয়েছে, ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ বেগে ধেয়ে চলে আসে বাধা বন্ধ হারা, গ্রামান্তের বেণুপুঞ্জের নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। এই দুটো লাইন, এই দুটো লাইনকে তুমি যখন এক্সপ্রেস করবে, গলা দিয়ে যখন এক্সপ্রেস করবে, তার মধ্যে কি কি জিনিস থাকতে হতে পারে তোমার কি মনে হয়? আমি তো স্যার জানি না, আমার তো অ্যাক্টিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি তাই জন্যই আপনাকে জিজ্ঞেস। আচ্ছা, তাহলে পরে প্রথমেই আমাকে এটা জানতে হচ্ছে যে তুমি কালবৈশাখী ঝড় দেখেছো? তুমি তো কলকাতার হ্যাঁ, হ্যাঁ। ছেলে, তুমি তো হুম। কালবৈশাখী ঝড় দেখেছো। হুম। কালবৈশাখী ঝড় কি করে শুরু হয়? পশ্চিম প্রান্তের ছোট্ট একটা কালো মেঘ মুহূর্তের মধ্যে পুরো আকাশটাকে ঢেকে দিচ্ছে। হুম। তাহলে সেই স্পিড এবং তার যে ঝড়ের যে দাপট, তুমি আমফান দেখেছো, কালবৈশাখী হুম। ঝড় দেখেছো, আমফান হুম। দেখেছো, তার যে দাপট, তার যে তেজ, তাহলে স্পিড এবং দাপট, তার যে দাপট, এই দুটোকে রাখতে হবে। প্লাস তার সাথে সাথে কি বলছে, কালবৈশাখী ঝড়টা কখন আসে? বর্ষা মানে গরমে গরমে যখন আমরা একদম হাঁসফাঁস করতে থাকি, হুম। মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, হ্যাঁ। তাই তো? তাহলে গরমে যখন হাঁসফাঁস করতে 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 যখন আকাশটা একটা কালো মেঘ ঢেকে দিচ্ছে এবং তার সাথে সাথে ওই বাতাস এবং পরবর্তীকালে বৃষ্টি একটা মানুষকে শান্তি এনে দিচ্ছে। তাহলে ওই যে গরমের থেকে এই যে তুমি যে একটা রাহাত পেলে, হুম। তার যে শান্তি, তাহলে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে স্পিড এবং তার সেই মানে ভয়ালতা, তারপরেই আসছে একটা শান্ত ভাব। এই দুটোকে যদি আমি দুটো লাইনের মধ্যে প্রকাশ করতে না পারি, তাহলে আমার কবিতাটাই ব্যর্থ হয়ে গেল। হুম। সেই ক্ষেত্রেও তাই, আমাকে বুঝতে হবে লেখক কি বলতে, রাইটার কি লিখেছে সেই ব্যাপারে বুঝতে হবে। সেই বোঝাটা এক। ২ নম্বর কথা হচ্ছে যে আমরা সবাই একই জিনিসকে, যেমন ধরো হাসি আমরা যখন খুশি হই তখন খুশিটা এক্সপ্রেস করি তো।
তা খুশিটা এক্সপ্রেস করার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হয়। তুমি তুমি কলেজ লেভেলে তুমি কলেজ লেভেলে ফার্স্ট হয়েছো, ইউনিভার্সিটিতে মানে তুমি ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছো, তোমার সেই আনন্দটা তুমি তুমি তোমার বন্ধুদের কাছে যেভাবে প্রকাশ করবে, তুমি তোমার প্রিন্সিপালের সামনে বা তোমার প্রফেসরের সামনে সেভাবে প্রকাশ করবে না। বা তুমি তোমার বান্ধবী যদি থাকে বা প্রেয়সী যদি থাকে, তার সামনে তুমি সেভাবে প্রকাশ করবে না। বাড়িতে এসে মা বাবার সঙ্গে তুমি অন্যভাবে প্রকাশ করবে, ভাই বোন তাদের সঙ্গে আরেকভাবে প্রকাশ করবে, একটা বাচ্চার সঙ্গে অন্যভাবে প্রকাশ করবে। তাহলে প্রকাশ করার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। এই জিনিসগুলোকে জানানো। তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সময়। আমরা সবসময় একভাবে কথা বলি না। আমরা যখন আর্লি মর্নিং যখন কথা বলি তখন ধীরে কথা বলি, ভোর 4টের সময় যখন বলি তখন ধীরে কথা বলি। আস্তে আস্তে দিন যত বাড়তে থাকে তত আমার আওয়াজটাও বাড়তে থাকে। এখন যেরকম ভর দুপুর এক বিকেল বেলাতে আমার আওয়াজটা কিন্তু অনেক বেশি, আবার মাঝরাত্রে গেলে পরে আমার আওয়াজটা ফিস ফিস করে বেরোয়। তাহলে এই যে পরিবর্তন সময়ের সাথে সাথে, জায়গার সাথে সাথে, যে এই যে আমার যে এক্সপ্রেশনের যে পরিবর্তন, এই জিনিসগুলোকে মানুষের মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে ঢোকানো, একটা কথা একটা ডায়ালগের মধ্যে দিয়ে তুমি সময়টাকে কি করে বোঝাবে, একটা ডায়ালগের মধ্যে দিয়ে তুমি ওই সেম জিনিসটা সবার ক্ষেত্রে আলাদা হবে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আলাদা হবে। আর আরেকটা কথা হচ্ছে যে অভিনয় করতে গেলে যে শিক্ষার প্রয়োজন আছে সেই ব্যাপারটাই কেউ জানে না। আমরা সবাই মনে করি আমি তো কথা বলতে পারি, হয়ে গেল। ডায়লগ বলতে কি লাগে, তো আমি তো বলবো, লোকে লোকে হাততালি দেবে, লোকে হাততালি দিল আমি শিখে গেলাম। আসলে তো সেটা নয়, তার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। হাউ ইউ ডু দ্য ক্যারেক্টারাইজেশন কি করে করতে হবে, সেই ক্যারেক্টারটাকে বুঝতে গেলে কি কি জিনিসকে বুঝতে হবে, তার নিজের ঘরটাকে, পরিবারটাকে, সোসাইটিটাকে, তার এনভায়রনমেন্টটাকে, তার বাড়ির ইকোনমিক্যাল অবস্থাটাকে, পলিটিক্যাল অবস্থাটাকে, সোশ্যাল অবস্থাটাকে, সেই সমস্ত জিনিসগুলোকে ভাবতে হবে। সে কোত্থেকে আসছে, সে গ্রামের ছেলে না শহরের ছেলে, সম্পূর্ণ আলাদা হবে। তাহলে এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করানোর জন্যই শেখার ব্যাপার আছে। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে এখনই যদি বাংলা নিউজ পেপার পড়তে বলি, তুমি দেখবে যে তুমি একটা বাংলা নিউজ পেপার পড়তে জানো, একটা লাইন তুমি সঠিকভাবে প্রকাশ করে বলতে পারবে। এইটাই হচ্ছে পার্থক্য, এগুলো শেখানোর ব্যাপার। তুমি ভুল জায়গায় মানে তুমি এমফাসিস করবে, যার ফলে মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তা এই যে জিনিসগুলোকে বোঝানো এবং প্র্যাকটিস করানো, সেগুলোই হচ্ছে ব্যাপার, মেইন ব্যাপার, শেখানো। স্যার স্যার বলছি যে এই যে মানে আপনি যেটা বললেন এটা তো খুবই মানে দারুণ একটা জিনিস। তো এই যে ব্যাপারটা মানে ওই যে থট প্রসেসটা, যে আপনাকে আমি হ্যাঁ, একটা লিখে দিলাম একটা চরিত্রের ব্যাপারে, সেটা আপনি তখন ব্যাক স্টোরিটা উইভ করছেন বা ভাবছেন সেটাকে নিয়ে কিভাবে কথা বলবে, যা যা আপনি বললেন কিভাবে ডায়লগ ডেলিভারি করবে, কোন সময় কি। তো এইটা কি প্র্যাকটিসের মাধ্যমে এবং পড়াশোনার মাধ্যমে অ্যাচিভ করা যায়, নাকি অলরেডি কারোর মধ্যে ওইটা কিছুটা ব্যাপারটা অলরেডি থাকতে হবে? থাকার ব্যাপার, প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু অভিনয়ের ক্ষমতাটা রয়েছে। আচ্ছা। কারণ তুমি নিজেও, হুম। তুমি তো বললে তুমি অভিনয় করো না, হুম। করো কি? করো না না, না। করো না, ঠিক আছে। তা তুমি তোমার বাড়িতে তোমার 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 কোনো কোনো বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে? হ্যাঁ আছে। তার সঙ্গে তুমি কিভাবে কথা বলো? তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো সেভাবে কি কথা বলো? না না। তার মতো করে বলো। হুম। তুমি তোমার মা বাবার সঙ্গে তো আমার আমার মতো করে কথা বলো না, সেখানে অন্যভাবে কথা বলো। হুম। তোমার কোনো প্রেমিকা আছে, তার সঙ্গে তুমি সেইভাবে কথা বলবে। হুম। তুমি তুমি যেটা অফিসে চাকরি করো, তোমার বসের সামনে তুমি যেভাবে কথা বলবে, আমার হুম। সঙ্গে সেভাবে কথা বলবে না। তাহলে তুমিও অভিনয় করো কি? আচ্ছা। তুমি বাস্তব জীবনে তুমি তোমার নিজের ক্যারেক্টারটাকে অভিনয় করো, চরিত্রটাকে অভিনয় করো। আচ্ছা। জীবনটাই একটা রঙ্গমঞ্চ। যতদিন বেঁচে আছি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন ঘটনা ঘটছে, এবং তার সাথে সাথে আমার পরিবর্তনও ঘটছে। এই যে লকডাউন পিরিয়ডটা যেটা ছিল, এই যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল,
হুম, 4 মাস 5 মাস ঘরে বন্দি ছিলাম, কি অবস্থা বলো তো? পরিবর্তন হয়নি, মানসিক পরিবর্তন হয়নি, চিন্তা ভাবনার হয়েছে পরিবর্তন হয়নি, হয়েছে definitely, ব্যবহারে পরিবর্তন হয়নি? হয়েছে। definitely. তাহলে এই যে জিনিস প্রতিটি মানুষের মধ্যে থাকে, কিন্তু অভিনয় করতে গেলে পরে সেখানে এখানে টেকনিক ব্যাপারটা আছে। আমি সেটাকে বলি টেকনিক্যাল অ্যাক্টিং। টেকনিক্যাল অ্যাক্টিং মানে আমি মঞ্চেই করি বা ক্যামেরার সামনে করি, এটা একটা টেকনিক। সেই টেকনিকটাকে রপ্ত করতে গেলে নিজেকে শিখতে হবে, নিজের শরীরটাকে, নিজের গলাটাকে, নিজের এক্সপ্রেশনটাকে, নিজের ইমোশনটাকে, সেটাকে কবজা করতে হবে। যে কোনো সময় উইদাউট থিঙ্কিং এনিথিং, মানে আমি ইমোশনাল না হয়ে আমি কাঁদতে পারবো, আমি হাসির ব্যাপার না, আমি আমার আমার হাসি পাচ্ছে না কিন্তু আমি হাসতে পারবো, সেটা মানুষের কাছে কখনোই ফেক মনে হবে না। সেটাই হচ্ছে অভিনয়, সেটাই শেখানো, সেটার জন্যই তৈরি করা। তৈরি করতে গেলে যেরকম ডান্সার, হুম, সে যখন ডান্স করতে যায় তাকে তো কিছু না কিছু শিখতে হয়। হুম, ইনস্ট্রুমেন্টালিস্ট যে সেতার বাজাচ্ছে বা সরোদ বাজাচ্ছে, সে তো নিয়েই বাজাতে পারবে না, তাকে শিখতে হবে। অভিনয়ের অনেক কিছু শেখার আছে, সেই শেখার সেই জিনিসটাকে তৈরি করা, মানে অভিনয় কাউকে শেখানো যায় না। অভিনয় করার জন্য নিজেকে কিভাবে তালিম দিতে হবে, আর এটা এমন একটা জায়গা, সেখানে আপনাকে ডান্সও জানতে হবে, আপনাকে মিউজিকও জানতে হবে, আপনাকে পলিটিক্যাল সায়েন্সও জানতে হবে, আপনাকে জিওগ্রাফি জানতে হবে, আপনাকে হিস্ট্রি জানতে হবে, আপনাকে মেডিকেল সায়েন্স জানতে হবে। কোন সাবজেক্টটা নেই যে সাবজেক্টটা নিয়ে আপনাকে পড়তে হবে না? ইচ এন্ড এভরি সাবজেক্ট ইউ শুড নো, জানতে হবে, পড়তে হবে। আমি যখন মানে এনএসডি রেপার্টরিতে আমি যখন ইউজেন অনিলের নাটকটার নাম হচ্ছে মার্কো মেলিয়ান্স, হিন্দিতে নাম হয়েছিল কারোড়ি মার্কো। আমি যখন কোবলাই খানের ক্যারেক্টারটা করছিলাম, সেই ক্যারেক্টারটা করার আগে আমাকে রিসার্চ করতে হয়েছে, পড়তে হয়েছে সেই সময়কার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সোশ্যাল কন্ডিশন কেমন ছিল, এবং জানতে হয়েছে যে সেই সময়তে 4টে জিনিস আবিষ্কৃত হয়েছিল। একটা হচ্ছে রোড তৈরি করা হয়েছিল, ডাক ব্যবস্থা চালু করা হয়েছিল, পোস্টাল সার্ভিস চালু করা হয়েছিল, কারেন্সি নোটের প্রচলন করেছিলেন কুবলাই খান প্রথম। আর একটা হচ্ছে ক্যানন আবিষ্কৃত হয়েছিল, যেটা আজকের কামান এসছে, যে আজকে যে বর্তমান কামান এসছে, তখন সেই সময়তে ক্যানন আবিষ্কৃত হয়েছে। এগুলো হচ্ছে হিস্ট্রি, এটা জানতে হয়েছে। এবং সেই সময়কার কস্টিউম কেমন ছিল সেই নিয়ে রিসার্চ করতে হয়েছে। কস্টিউম পরার পরে সেই কস্টিউম নিয়ে কিভাবে আমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, এবং পুরো সিল্কের, এবং সেই লম্বা 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 গাউন দেখেছো তো তুমি, যে মানে ওই মঙ্গোলিয়ান হ্যাঁ, কস্টিউম, হ্যাঁ, সেটাকে নিয়ে প্র্যাকটিস করতে হয়েছে। তো দিস আর দ্য প্র্যাকটিস, আবার যখন জুলিয়াস সিজার করছি সেই সময় আমাকে আবার সেই সময়কার মানে হিস্ট্রিটাকে জানতে হয়েছে, কোন সময় লেখা হয়েছিল, এবং সেই কস্টিউমটাকে নিয়ে কিভাবে আমি ইয়ে করবো, এবং শেক্সপিরিয়ান ঘরানাটা কিরকম ছিল, শেক্সপিরিয়ান স্টাইল অফ অ্যাক্টিংটা কিরকম ছিল। আবার যখন আষাঢ়কে একদিনে কালিদাস করছি, তখন আমাকে সেই সময়কার ইতিহাসটাকে জানতে হয়েছিল। কালিদাস যে সময় উজ্জয়নের সভাকবি ছিল, সেই সময়কার ইতিহাসটাকে জানতে হয়েছিল, এবং সেই সময় কস্টিউম কিরকম ছিল, সেই সময় যাতায়াত ব্যবস্থা কিরকম ছিল, এভরিথিং, সবকিছুকে জানতে হয়েছে না? তো জানার কোনো শেষ নেই। স্যার আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করব, যে এইগুলো তো আপনি যে হ্যাঁ, বললেন একটা মুখ্য চরিত্র এবং স্টেজে আপনি করছেন, কিন্তু ধরুন আমি মুন্না ভাই এমবিবিএস এর কথা বলছি, ওখানে আপনি ডক্টর আস্থানার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো সেইখানে কি মানে আপনি জাস্ট রাজকুমার হিরানি আপনাকে যে ডায়লগস গুলো দিচ্ছে আপনি ওইটুকু, নাকি ওই ক্যারেক্টারটারও আপনি একটা মানে ব্যাক স্টোরি নিজের মাথায় উইভ করেছেন যে এক্স্যাক্টলি ব্যাক স্টোরি তো রাখতেই হয়েছে। কারণ যখনই আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে, সেই ক্যারেক্টারটাকে নিয়ে আমাকে তো ভাবতে হয়েছে আমি কিভাবে প্রেজেন্ট করবো।
আর না, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে মুন্না ভাই এমবিবিএস আমি সম্পূর্ণটা করতে পারিনি। আচ্ছা আমাকে আমাকে ছেড়ে দিতে হয়েছিল ওই ফিল্মটা ছেড়ে। আমি শুধুমাত্র দুটো সিনে ছিলাম। আচ্ছা আসল যে সিনটা ছিল সেই সিনটা আমি করতে পারিনি, যেটা তো ওই ওই লাশ নিয়ে আসা হচ্ছে, লাশ নিয়ে এসে আচ্ছা এসে জিজ্ঞেস করছে যে হ্যাঁ একটা মানুষের বডিতে কটা হুম হুম হাড্ডি হুম, থাকে, সেই সেই ডক্টরের ক্যারেক্টারটা আমার করার কথা ছিল। আচ্ছা আচ্ছা কিন্তু সেই সময়তে একটা বিরাট প্রবলেমেটিক, মানে বিরাট প্রবলেম হয়ে গেছিল, কারণ ওনাদের যে শিডিউল ছিল সেই শিডিউলটা একদম পোস্টপন্ড হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা তার আগের মাত্র দুটো, সেখানেও সঞ্জয় দত্ত সেই সময়তে মানে ওই জেল থেকে সবে মানে ওই জেলের ব্যাপারে ওই ওই বন্দুক বন্দুক পাওয়ার জন্য হুম, তাকে তাকে দৌড়তে হচ্ছে, হুম, হুম। মানে তাকে তাকে কোর্টে দৌড়তে হচ্ছে, তাকে থানায় যেতে হচ্ছে। তো দুদিন ওনার 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 ডেট ছিল, কিন্তু উনি আসতে পারেননি, যার জন্য আমাদের পোস্টপন্ড হয়ে যায় ওই সিনটা। আচ্ছা আচ্ছা তারপরে আমার একটা শুটিং চলছিল, সেটা হচ্ছে হাম কন হ্যায়। অমিতাভ বচ্চন right? अमिताभ जी, डिम्पल कपाडिया, मौसमी, धर्मेंद्र। হুম, तो आई वॉज देयर फॉर 45 डेज। হুম। তো সেই সময় আমার কাছে খবর আসে যে এরকম তোমাকে এরকম এই সিনটা করতে পারো না, যে আমার পক্ষে তখন আসা সম্ভব না, আমি তো এখানে করছি। बोले देन हाँ देखिए, कैरेक्टर अभी एस्टेब्लिश नहीं हुआ है कि कौन सा डॉक्टर है। सिर्फ 2 ही सीन में मैं हूँ, लेकिन असली असली वाला जो सीन है, वो सीन के लिए आप किसी और को ले लीजिए, কারণ ওনার সঞ্জয় দত্তের ডেট পেয়েছে, তাকে করতেই হবে। সেই জন্য রাজু হিরানি তখন অন্য একজনকে নিয়ে নিয়েছিল। না আমি যেটা কিন্তু হ্যাঁ, বিষয়টা হুম, বলছিলাম যে মানে ওরম মানে চরিত্রটা যদি এরকম হয় তখনও কি আপনি মানে যেহেতু মানে ওখানে তো হ্যাঁ, 100 বার 100 বার 100 বার হুম, একজন দেখো, ফিল্মটা হচ্ছে একটা নভেল, আচ্ছা, আর টেলিভিশনটা হচ্ছে নিউজ পেপার। আচ্ছা, নভেল একবার যদি ছাপা হয়, হাজার হাজার বছর পরও সেই নভেলটাকে কিন্তু তুমি পাবে, হুম, সেইভাবেই পাবে। নিউজ পেপার হাজার বছর পরে তুমি 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 খুঁজে পাবে না যে আজকের দিনে কি ঘটেছে। অতএব নিউজ পেপার, মানে টেলিভিশনের অভিনয়ের মধ্যে ওই ডেপথটা না থাকলে পরে, কিন্তু তার মধ্যেও আছে। টেলিভিশনে যে কাজ করেছে সেখানেও কিন্তু চরিত্রকে সেইভাবে আমাকে চিন্তা করতে হয়েছে। নভেলের ক্ষেত্রে কি, মানে ফিল্মের ক্ষেত্রে কি হয়, অনেক স্কোপ থাকে। টেলিভিশনে স্ক্রিপ্ট আগে পাওয়া যায় না, টেলিভিশনে যে কোনো সময় তোমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, তার কোনো মা বাবা নেই। এটা ডিপেন্ড করে চ্যানেলের উপরে, হুম, চ্যানেলের টিআরপির জন্য চ্যানেল এগুলো করে। হুম, তো আমরা তো গাধা, তো আমাদেরকে ওইভাবে চলতে হয় আর কি, হুম, চ্যানেলের কথা শুনে শুনে চলতে হয়। অতএব সেখানে কোনো ক্রিয়েটিভিটি থাকে না, কিন্তু ফিল্মের বা ওয়েব সিরিজের ক্ষেত্রে থাকে। ওয়েব সিরিজের পুরো একটা সিরিজের তোমাকে স্ক্রিপ্ট আগে দিয়ে দেওয়া হচ্ছে, ফিল্মের স্ক্রিপ্ট তোমাকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো ডিরেক্টর যারা, বলছি এমন ডিরেক্টর আছে যে তুমি তুমি জানোই না যে আজকে যখন তুমি যাচ্ছ শর্ট দিতে আছো, তুমি জানোই না তোমার তোমার কি ডায়লগ আছে। হুম, হাজার বার বলে তুমি পাওনি না স্যার, वहां पे मिल जाएगा। হুম, শর্ট শর্ট হবার কিছুক্ষণ আগে আগে তোমাকে দিয়ে গেল, 10 মিনিট আগে তোমাকে ইয়ে স্যার আপনি এসেছেন। আমাদের ওইভাবে তৈরি হতে হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে সেই ডাইরেক্টর কিরকম ধরনের ডিরেক্টর। তবে ফিল্মে একদিনে একদিনে তো আর 25-26টা শট হয় না, একদিনে ম্যাক্সিমাম একটা থেকে দুটো সিন হয়। কিন্তু টেলিভিশনে মানে 10 থেকে 12খানা সিনে শুট করতে হয়, মানে 22 মিনিট, 22 থেকে 25 মিনিটের প্রোডাক্ট তোমাকে দিতে হয়, ফিল্মে দিতে হয় না। তো যার ফলে ফিল্মে সময়টা বেশি থাকে, আরো ভালো করে কাজ করা যায়, আরো ডিটেলসে কাজ করা যায়, প্রয়োজন হলে পরে ডিরেক্টরের সঙ্গে বসে আলোচনাও করা যায়। আর স্যার আমি এই একটা বিষয়ে পড়েছিলাম এই ওয়ার্ডটা খুব শুনতে পাই তাই জন্য খুব ফ্যান্সি ওয়ার্ড লাগে বলে আপনাকে জিজ্ঞেস করছি আপনি যদি এটা বলতে পারেন একটু মানে লাইট এটার উপরে করতে পারেন মেথড অ্যাক্টিং এই শুনি হ্যাঁ। দরজা বন্ধ করে নিচ্ছে এ করেছি মানে এইটা কি মানে অ্যাকচুয়ালি শুনি ওই মানে রাশিয়া থেকে এটার মেথড মানে অরিজিন কি? মেথ না, এটা এটা প্রসেস বেসিক
বেসিক্যালি এটা এসছে স্ট্যানিস্লাভস্কি সিস্টেম। হুম। এবার স্ট্যানিস্লাভস্কি সম্বন্ধে নিশ্চয়ই বলতে হবে না যে কে স্ট্যানিস্লাভস্কি। না না, ওনার ব্যাপারে শুনেছি। আচ্ছা, এবার স্ট্যানিস্লাভস্কি অনেক কিছু লিখে গেছে, তার মধ্যে বেসিক ব্যাপার যেটা সেটা হচ্ছে ওনার সিস্টেমটা কি। 10টা বেসিক পয়েন্টস আছে। এই 10টা বেসিক পয়েন্টস এর উপরে মেথডটা ডিপেন্ড করে। মেথড না হলে তুমি নিজেকে কিভাবে তৈরি করবে অ্যাজ অ্যান অ্যাক্টর। আচ্ছা। সবগুলো পয়েন্ট সবার জন্য এক, কিন্তু সেই পয়েন্টটাকে অ্যানালিসিস করতে এবং সেই পয়েন্টটাকে তুমি যখন কাজ করছো, তুমি তোমার মানসিকতা অনুযায়ী কাজ করবে, আমি আমার মানসিকতা অনুযায়ী কাজ করবো। আচ্ছা। তো প্রতিটি মানুষের জন্যই যে মেথড অ্যাক্টিং যে ব্যাপারটা না, সেটা সবার জন্য আলাদা। আচ্ছা। আমি কিভাবে নিজেকে তৈরি করব, তৈরি হয়ে যাওয়ার পরে এই মেথডটার দরকার পড়ে। আচ্ছা। আচ্ছা। তুমি যখন নিজেকে তৈরি করে নিয়েছো এবং তুমি যখন টেকনিক্যালি প্রেজেন্ট করতে শুরু করে দিয়েছো, কারণ আমি যখন ক্যামেরার সামনে অভিনয় করি আমি টেকনিক্যালি অভিনয় করি, আমি যখন মঞ্চে অভিনয় করি তখন আমি টেকনিক্যালি অভিনয় করি। কেউ যদি বলে যে মানে জান দে দিয়া, আমি বললে একদম অত্যন্ত অত্যন্ত বাজে কথা বলছে। কি করে জানটা দেবে? তুমি তো মঞ্চের মানে স্টেজের পিছনে মানে উইংস এর পিছনে দাঁড়িয়ে আছো ওই তোমার 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 কিউটা শোনার জন্য। তোমার কিউটা শুনবে, তুমি ঢুকবে সামনে, ঢুকেই কি দিলে সামনে অডিয়েন্স বসে রয়েছে, লাইটটা নিতে হবে, তোমার ডায়লগটা মনে আছে, ডায়লগটা বলতে হবে, যার সঙ্গে কথা বলছে তার দিকে তাকাতে হবে। আবার লাইট অফ হলে পর সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আবার আবার গিয়ে বলবো, আবার কস্টিউম আরেকজন যে আছে তাকে, আরে দে তাড়াতাড়ি দে, কস্টিউমটা চেঞ্জ কর, আমাকে এক্ষুনি ঢুকতে হবে, এগুলো বলবে। কিংবা তোমার গোঁপটা খুলে গেছে, আরে গোঁপটা আটকানো একটুখানি, দেখ গোঁপটা ঝুলে গেছে। তো এই জিনিসগুলো তো হয়। তা কি করে জানটা তুমি দিয়ে দিলে বলো? দিস আর অল টেকনিক্স। আমরা বড় বড় মুখে কথা বলি, বড় বড় বক্তৃতা করি, দিস আর অল টেকনিক্স। আমার খুব মনে আছে আমি যখন 2000 কি 2001 সালের ঘটনা, সেটা হচ্ছে শম্ভুবাবুর সঙ্গে আমি একটা ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম থিয়েটারের উপরে, কাজের ব্যাপারে, মানে দুই বঙ্গের থিয়েটার নিয়ে, মানে তখনও অবিভক্ত বাংলা থিয়েটারের উপর নিয়ে আমি একটা কাজ করেছিলাম। 47-এর আগের পর্যায়ের দুই বাংলার যে অবস্থা ছিল, তখন তো আর মানে বাংলাদেশ ছিল না, বা পূর্ববঙ্গ ছিল না, পূর্ব পাকিস্তানও ছিল না, তখন পূর্ববঙ্গ ছিল। তো শম্ভুদার সঙ্গে বসে যখন কথা বলছিলাম, তো সেই সময় উনি চশমাটা খুলে চশমাটা পরিষ্কার করছিল। দেখলাম ওনার চোখটা এরকম এরকম হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। বললাম, দাদা আপনার চশমার পাওয়ার তো খুব। বলে, হ্যাঁ রে, ভীষণ পাওয়ার। তাহলে আপনি চশমা খুলে দেখতে পান? না রে, দেখতে পাই না রে, একদম একদম ঝাপসা দেখি। তোর মুখটাকেও চিনতে পারবো। চশমা খোলা থাকলে তুই যদি এসে দাঁড়াস, তোর মুখটাকেও চিনতে পারবো না। তুই কথা বললে তখন তোর আওয়াজটা শুনে আমি চিনতে পারবো, আচ্ছা তুই অভিজিৎ এসছিস। তাহলে দাদা আপনি ইডি পাস করলেন কি করে? ইডি পাসে তো চশমা ছিল না, আপনি তো চশমা পরে অভিনয় করেননি। বলে, বাবা আমি না প্রতিটি শো এর আগে পুরো মঞ্চটাকে না ঘুরে মেপে নিতাম, এখনো মেপে নি। এই মেজারমেন্ট ব্যাপারটা আমাকে এনএসডি তো শেখায়নি। 1980-তে আমি এনএসডি থেকে পাস করেছি, তার 20 বছর পরে এটা জানতে পেরেছি যে হোয়াট ইজ মেজারমেন্ট। এবং পরের দিনে আমি যখন বাড়িতে এসে, আমি সবসময় হাত দিয়ে ভাত খাই, আমি মিসেসকে বললাম যে এরকম যদি একটা কাজ করে, আমার একটা চামচ দাও। চামচ দিল, আমি আমি চামচটা নেওয়ার পরে আমি চোখটা বন্ধ করে যখন প্রথমবার চামচ দিয়ে মুখে দিতে গেলাম, চামচটা এইখানে লাগলো, তারপরে এবার এইখানে লাগলো, তারপরে এবার এখানে লাগলো, তারপরে এবার মুখে আসলো। এটা হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্টটা দরকার আছে, প্রতিটি ক্ষেত্রে দরকার আছে।
এই জিনিসটা জানতে আমার 20 বছর অপেক্ষা করতে হয়েছে। তাহলে শেখার নেই বলতে কি? তুমি যে এক পা হাঁটছো, তুমি যে হাঁটো, এটা সাধারণ ঘটনা। সবাইকে বলবে যে আরে হাঁটা এমন কি ব্যাপার, এই হেঁটে যাচ্ছি। যে হাঁটতে গেলে পরে তোমার শরীরের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কিসের সাহায্যে তুমি হাঁটতে পারছো সেটা বলো তো, তখন আর বলতে পারবে না। তখন এটা বলতে পারবে না যে আমার মাসেলসটা কাজ করে, আমার জয়েন্টটা কাজ করে, আমার নার্ভাস সিস্টেমটা কাজ করে, এটা বলতে পারবে। তা তিনটের মধ্যে যদি একটা যদি বিকল হয়ে যায়, তুমি হাঁটতে পারবে? পারবে না। তাহলে এই জিনিসটা তো জানতে হবে, শরীরটাকে তো জানতে হবে। তুমি তোমার শরীরটা দিয়ে তো অভিনয়টা করো, শরীরটা কিভাবে করবে, সেই শরীরটাকে পরিবর্তন কিভাবে করবে? তোমার শরীরটাকে তো মানে আমার যে শরীর, সেটাকে তো আমি একদম একদম অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে ফেলতে পারবো না। ফেসের উপরে মেকআপ করলে পরে কিছুটা চেঞ্জ হচ্ছে, তারপরে কস্টিউম পরছি, আমার চরিত্রটা কিন্তু তৈরি হচ্ছে। যার জন্যই বলা হয় যে মেকআপ করার সময় তুমি নিজেকে দেখো, তা বুঝতে পারবে তোমার ফেসটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। তারপর যখন তুমি কস্টিউমটা পরলে, তুমি নিজের অভিজিৎ লাইরি থেকে তুমি গিয়ে ওই এক্স এক্স ক্যারেক্টারটার মধ্যে তুমি যাচ্ছ। তা বলে তুমি অভিজিৎ লাইরিকে ভুলে যাওনি। অভিজিৎ লাইরি সব সময়ের জন্য তোমার সঙ্গে রয়েছে। তোমার বাড়িতে কিছু ঘটনা ঘটেছে, সেটা কিন্তু তোমার মাথা থেকে বেরোয়নি তখন। বাবা অসুস্থ, বাবাকে হসপিটালে দিয়ে এসছো, বাড়িতে আর কেউ নেই, মায়ের পক্ষে হসপিটালে যাওয়া সম্ভব নয়। তুমি প্রোডাকশনকে বলছো যে ভাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিস বাবা, আমাকে একটুখানি, আমার বাবা হসপিটালে ভর্তি রয়েছে, আমাকে যেতে হবে, বাবা আইসিইউতে রয়েছে, আমাকে যেতে হবে। এই চিন্তাগুলো মাথায় রয়েছে কি? তারপরেও কিন্তু তুমি অভিনয় করছো, ওই ক্যারেক্টারটা করছো। তাহলে কনসেন্ট্রেশনের দরকার আছে। তাহলে যখন এই সব জিনিসগুলো দরকার আছে, এগুলো জানার দরকার আছে, সেখানে একটা শেখার ব্যাপার আছে। দ্যাট ইজ কল এডুকেশন। এইবার এখানে আমি যেটা করব, সেটাতে প্র্যাকটিক্যাল কাজগুলো করব। আমার মনে হয় না যে কোনো গ্রুপ থিয়েটার, কলকাতাতে তো প্রফেশনাল থিয়েটার নেই, কোনো গ্রুপ থিয়েটার, কোনো অ্যামেচার থিয়েটার বা কোনো সরকারি সাহায্য প্রাপ্ত গ্রুপ থিয়েটার তার গ্রুপের মেম্বারদেরকে সঠিকভাবে অভিনয় শিক্ষাটা দেয় না। ইয়াং ছেলে মেয়েগুলোকে তারা স্কুইজ করে, দরকারের সময় তাদেরকে দিয়ে কাজ করায়, দরকার ফুরিয়ে গেলে তাদের লাথি মেরে বার করে। কেউ যদি কোনো ডিরেক্টরকে বা তাদের তাদের ইয়েকে যদি 2 থেকে 3টে প্রশ্ন করে, তখন বলে যে বাবা তুই তো বিরাট পণ্ডিত হয়ে গেছিস রে, তুই এত প্রশ্ন করছিস কেন, যেটা আমি বলছি সেটা কর। কেন, আমি কি তোমার পপেট না? একজন অভিনেতা সে যদি জিজ্ঞেস করে, সেটা তার মানে তো হি ওয়ান্টস টু নো রিগার্ডিং হিজ ক্যারেক্টার। তোমার তো তাকে জানানো উচিত। কেউ জানাবে না, জানায় না, কারণ তার কাছে সে সময় নেই। তাহলে এই জিনিসগুলো জানার ভীষণ দরকার আছে। আজকে আমরা তো বুড়ো হয়ে গেলাম, আমরা তো শেষ, উই আর প্লেইং দ্য লাস্ট গেম অফ আওয়ার ইনিংস। আমাদের পরবর্তী যারা ব্যাটনটা নিয়ে দৌড়বে, তাদেরকে তো দৌড়ানোর জায়গাটা তৈরি করে দিতে হবে। আর আমরা যে সময়ের মধ্যে দিয়ে পাস করেছি, আজ সেই সময়টা অনেক দ্রুত। আজকে তোমার সঙ্গে আমি বসে কথা বলছি, আমি যখন এনএসডি তে পড়তাম, মানে ওই 1980 কথা বলছি, 77 কথা বলছি, তখন এটা ভাবতেও পারা যায় যে মোবাইলে কথা বলবো। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে গেলে এক চিঠি, তা নাহলে পরে ওই সপ্তাহে একদিন গিয়ে এসটিডি তে ধর্ণা দেওয়া। আর চিঠি মানে 7 দিনের আগে উত্তর আসবে। আজকে সঙ্গে সঙ্গে আমি যদি কোনো মেয়েকে যদি প্রেম নিবেদন করি, তার জন্য আমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। চিঠি লিখবো যে তোমাকে আমি ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো বলে চিঠিটা পোস্ট করবো।
তার উত্তর আসতে 7 দিন লাগবে, তাহলে আমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। এখন তো খুব ইজি, আই লাভ ইউ বলে মেসেজ ছেড়ে দিলাম। সেখানেও ব্যাপার আছে, সেখানেও আই লাভ ইউ পুরোটা লিখবে না, আই এল ইউ লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এই যে জিনিসটা শর্টকাট রাস্তাটা, এরা এইখান থেকে যে এই যে ব্যাপারটা যে কি সাংঘাতিক ক্ষতি করছে মানুষের। পুরো মেসেজটা তুমি টাইপ করছো না, শর্টকাট মেসেজ। আমি তো সঙ্গে সঙ্গে বলি ভাই শর্টকাট মেসেজ করলে পরে আমি রিপ্লাই দেবো না, কারণ আই ডোন্ট বিলিভ ইন শর্টকাট। তোমার এই যে অভ্যেসটা হয়ে গেল, সেই অভ্যেসটা সারা জীবন সমস্ত জায়গায় তুমি অ্যাপ্লাই করো, बिकॉज यू नो द रिजल्ट ऑफ द शॉर्टकट। अरे यार इतना ज्यादा टाइप करने की क्या जरूरत है सर, हाथ में उंगली में दर्द होता है ना। अरे ठीक है आई एल यू लिख दिया बस हो गया। नहीं, क्यों दूं जवाब, पूरा लिखो, तब तो तुम्हें पता चलेगा ना। স্যার আপনার এই ওয়ার্কশপটার ব্যাপারে, আপনার 27 তারিখ থেকে 31 তারিখ অব্দি ওয়ার্কশপটা হচ্ছে, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর স্যার এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা হ্যাঁ, ব্যাপার, আমি এখানে কিন্তু দুটো ভাষাতেই কাজ করব, বাংলা এবং হিন্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কলকাতায় প্রচুর বাঙালি যারা মানে প্রচুর লোক যারা হিন্দিতে কাজ করছে তারাও উৎসাহী। আর আজকের ওয়েবসাইটের যুগ, ওয়েব মানে সরি ওয়েব সিরিজের যুগ এসে গেছে। হুম। ওয়েব সিরিজে হিন্দিতে কাজ করার জন্য অনেকে মুখিয়ে রয়েছে। তো সেখানে মেইন ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যামেরা অ্যাক্টিং এন্ড থিয়েটার অ্যাক্টিং। এবং বাংলা আর হিন্দি এই যে শব্দগুলো বেসিক ডিফারেন্সটা, আমি যখন বাংলা বলবো তখন আমি একদম সম্পূর্ণ বাংলাই বলবো, আমার মধ্যে হিন্দি টান তুমি পাবে। আবার যখন হিন্দি বলবো তখন আমি হিন্দিতেই কথা বলবো, কারণ আমাকে হিন্দিতে শিখতে হয়েছে। অনেক গালিগালাজ খেয়েছি বাবা, আজকে এখানে এসে পৌঁছানোর জন্য অনেক গালিগালাজ খেয়েছি, অনেক কথা বলেছি, আরে ये बंगाली है यार, ये जब बोलता है तो रसगुल्ला निकलता है मुंह से, শুনেছি। এখন শেখাই, এখন ডিকশনটাও শেখাই, স্পিচটাকেও শেখাই, ডায়লগস কিভাবে বলতে হয় সেটাও সেগুলোকেও তৈরি করা। স্যার আপনি কি যখন এনএসডি তে ছিলেন, আমি ওই সময়কার একটু ফিরে যাচ্ছি আপনার পুরোনো এতে, যে আপনি সেই সময় কি মিস্টার আল কাজী সাহেব ছিলেন ওখানে? আলকাই সাহেবকে খুব কম সময়ের জন্য পেয়েছি, আচ্ছা, কারণ আমি যে সময় ভর্তি হয়েছি দ্যাট ইজ 77, হুম, আমি ভর্তি হবার 3-4 মাস পরেই উনি রিটায়ার করেন। আচ্ছা, আমি যাকে বেশি করে পেয়েছি তিনি হচ্ছেন বিভি কারত। আচ্ছা, তবে আলকাজি সাহেবের কাছ থেকে আমি দুটো জিনিস শিখেছি, আচ্ছা, দুটো জিনিস শিখেছি। একটা হচ্ছে being an actor you should present yourself how you present yourself, punctuality, time। এবং উনি কখনো কিন্তু বলে শেখান না। যে আমি কেন এই কথাটা বলি যে আমি কিছু শেখাই না, আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিই, যাবার রাস্তাটা তোমার, এক্সপ্রেস তুমি করবে, গলাটা তোমার, ডায়লগটা তুমি বলবে, আমি বলবো না। ওনার কাছেও তাই শিখেছি। মনে আছে একটা জিনিসের কথা, তখন আমি সবে এনএসডি তে ভর্তি হয়েছি, কারণ আমি একটু পরে ভর্তি হয়েছিলাম, কারণ হচ্ছে যে আমি স্কুলের স্কলারশিপটা আমি ন্যাশনাল স্কলারশিপে গিয়েছিলাম, আমি 1 মাস পরে জয়েন করেছিলাম এনএসডি। তো মনে আছে যখন জয়েন করেছিলাম তখন একদিন হঠাৎ, জয়েন করার 7-8 দিন পরের কথা, হঠাৎ একদিন আলকাই সাহেব আর্লি মর্নিং উনি জগিং করতে করতে আমার রুমে ঢুকে পড়লেন, আমার বেডের সামনে এসে আমাকে 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 বললেন যে মিস্টার লাহিড়ী প্লিজ গেট আপ। আমি ঘুমোচ্ছিলাম তখন, 6টা 6:30টার সময়। থতমত করে উঠে বসলাম। তো উনি শুধু একটা কথা বলে গেলেন যে ये जो चादर है ये तकिया है, ये जो तकिया का जो कवर है ये तो बहुत गंदा हो गया है, प्लीज क्लीन इट एंड शो मी योर वार्डरोब। वार्डरोब খুললাম, খোলার পরে
জাঙ্গিয়া গেঞ্জি প্যান্ট শার্ট এই 7 দিনের যে পড়া ছিল সেগুলো সব ঝুলছে, নোংরা। জীবনে কোনোদিন তো কাচি নি বাবা। বাড়িতে তো মা করে দিতেন বা কাজের লোক করে দিতেন। নিজে জাঙ্গিয়াটা কোনোদিন ধুইনি, প্যান্ট শার্ট তো দূরের কথা। তো উনি বললেন যে এরকম যে এগুলো এগুলো পরিষ্কার, এগুলো কেচে দিও, হ্যাঁ তুমি কেচে দিও, বলে চলে গেল, কিচ্ছু বললেন না। হ্যাঁ ঠিক আছে, আমিও ভুলে গেছি। ঠিক ঠিক আবার 8-10 দিন পরে হঠাৎ 8-10 দিন পরে উনি এসে ঢুকলেন, আরো সকাল, আরো ভোরবেলা 5:30 নাগাদ আসতে এসে শুধু আমাকে টাচ করলে, প্লিজ গেট আপ। আমি তো হড়বড় করে উঠে নেই জাস্ট মিনিট, বেডশিটটা টেনে নিলেন, বালিশের থেকে বালিশের কভার গুলো খুলে নিলেন, আমার ওয়ার্ড্রপটা খুলিয়ে উনি একটা একটা করে শার্ট প্যান্ট গেঞ্জি জাঙ্গিয়া সব বার করলেন। নিজের জুতোটা খুললেন, উনি হাফ প্যান্ট পরে এসেছিলেন, সোজা বাথরুমে ঢুকে গেলেন, দেখুন নিজে কাচতে আরম্ভ করলেন। উনি কাচতে শুরু করে দিলেন। আর কোনোদিন আমার সেই ভুলটা হবে? আর কোনোদিন সেই ভুলটা হবে? তো এটা ছিল ওনার শিক্ষা, ওনার স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার প্রসেস। কোনোদিন দেখিনি আলকাই সাহেব লেটেস্ট স্কুলের দরজায় দাঁড়িয়ে থাকতেন, সবাইকে গুড মর্নিং বলতেন। তো আমার একদিন ইচ্ছে হলো যে আমি বললাম যে ঠিক আছে একদিন দেখি আমি পারি কিনা বলি। 8টা থেকে ক্লাস হয়, তো 7:30টার সময় গেছি আলকাই সাহেব দাঁড়িয়ে আছে, 7টার সময় গেছি আলকাই সাহেব দাঁড়িয়ে আছে, 6:30টার সময় গেছি, তখন উনি বলছেন যে इतनी जल्दी क्यों है? मैंने कहा सर मैंने सोचा था कि आप तो हर रोज सबको बोलते हो, तो आज मैं आपको ओके कोशिश कर, ओके ट्राई বলে চলে গেল। পারিনি। আরে 4.5 ফিট হাইটের লোকটাকে চোখে চোখ রেখে কথা বলতে পারে, আমি 5 ফিট 10 ইঞ্চি, উনি আমার থেকে বেটে খাটো, পারিনি কথা চোখে। আর একটা কথা মনে পড়ে, আমার আর একটা জিনিস মনে আছে, যখন জুলিয়াস সিজার করছি তখন আমি আই এম ইন দ্য রেপার্টরি। এনএসডি ছাড়ার পরে প্রায় 14-15 বছর পরে উনি আবার এসে আমাদের রেপার্টরিতে নাটক করছেন, 3খানা নাটক করছেন রেপার্টরির সঙ্গে, তাতে জুলিয়াস সিজার আছে। তো আমাদের রবীন্দ্র ভবনের উপরে আমাদের একটা স্টুডিও থিয়েটার ছিল, যেখানে 100-120টার মতো সিট ছিল, খুব ছোট থিয়েটার। তো আমাদের রিহার্সালটা ওখানেই হতো। তো দুপুরবেলা আমি তো ভাই সোজা কথা মাছ ভেতো বাঙালি, আমি আজও ভেতো বাঙালি, আমি ভাত মাছ খেতে খুব ভালোবাসি, মাছ মাংস ভাত, আমি পুরোপুরি নন ভেজিটেরিয়ান একদম নই। তো দুপুরবেলা গন্ডে পিষ্টে গিলতাম, আর সকালবেলা মর্নিং বেলা এক্সারসাইজ হতো, তো খুব খেতাম। দুপুরবেলা খেয়ে যে স্টুডিও থিয়েটার আসার পরে ঘুম, আমি একদিকে চুপ করে বসে, অন্ধকারের মধ্যে চুপ করে বসে, আমি আলকাই সাহেব বলছেন শুনতে, তো ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আলকাই সাহেবের চোখ গেছে, আমাকে বলছে গেট আপ, আর ইউ স্লিপিং? আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে নো স্যার আই এম নট স্লিপিং। উনি কিছুক্ষণ আমার দিকে মুখের দিকে তাকিয়ে থাকবে, তা বললো যে ওকে টেল মি मैं क्या बोल रहा था बताओ। তো আমি বলে দিলাম উনি কি বলছিলেন। উনি কিছুক্ষণ হাঁ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললো সেট ডাউন। কিন্তু আমার মনের মধ্যে একটা চলছিল যে নেই, আলকাই সাহেবকে আমি মিথ্যা কথা বলে দিলাম। সত্যি আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু আমি শুনতে পাই, আমি যদি ঘুমিয়ে পড়ি, তুমি যদি কথা বলে যাও, আমি সেটা শুনতে পাবো, আমার সেটা মনে থাকবে। তো শেষ হচ্ছে মানে আমাদের রিহার্সাল শেষ করে আমি জানি উনি আমাকে ধরবেন, যার জন্য আমি সবার লাস্টে যখন বেরোতে যাচ্ছি, উনি ওয়েট, যেই ওয়েট বলেছে, सॉरी सर दैट टाइम मैंने आपसे झूठ बोला था, आई वाज स्लीपिंग। व्हाट? यस सर आई वाज स्लीपिंग। तो तुम्हें हाउ कैन यू से ऑल दोस लाइंस? मैंने जो बोल रहा था तुमने बताया कैसे? मैंने कहा सर ये तो मेरी बचपन की हैबिट है।
তো উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন, বাই গড, গো 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 গো। এইরকম ঘটনা অনেক, এরকম ঘটনা অনেক আছে আর কি। তো একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে অনেস্টি, honest about yourself, not anybody else. Honest about yourself. What you want to do it honestly. এই কয়েকটা জিনিস আলকাজি সাহেবের কাছ থেকে শিখেছি। আর কারণজির কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে মিউজিক। মিউজিক নিয়ে কি করে কাজ করতে হয়, থিয়েট্রিক্যাল মিউজিক কি হয়। আমি মিউজিকটা আমি নিজে শিখেওছি। আমি এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে আমি 6th ইয়ার ডিপ্লোমা কমপ্লিট করেছি। তারপরে নজরুল গীতির উপর আমি 3 বছরের স্পেশালাইজেশন করেছি। মিউজিকটা আমি খুব ভালো জানো এবং নোটেশনও করতে পারি। তুমি গান করে যাবে, আমি নোটেশন করে যাবো, এটা আমার দখলে ছিল। তো ওনার কাছ থেকে যেটা শিখেছি, উনি ছিলেন, আর একজন ছিলেন হচ্ছে আরে পুনের এক ভদ্রলোক, নামটা একটু পরে মনে পড়বে, আমার এখন মনে পড়ছে। মিউজিক থিয়েটারের জন্য কি জিনিস, আমরা সবাই সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো সা বলার সাথে সাথে তুমি সায়ের মধ্যে দিয়ে তুমি ভলিউমটাকে বাড়াচ্ছ, ভলিউমটা কন্ট্রোল করছো, এই জিনিসগুলোকে নিয়ে যে কাজ করা, শুধু তাই নয়, প্রতিটি স্কেলে তুমি যেমন আমি যখন বলছি সা, আমি তখন এই স্কেলেই তোমার সাথে কথা বলে যাব, আমি এই স্কেল থেকে অন্য জায়গায় যাব না, এই সাতেই থাকবো, যা কিছু বলবো এই সাতেই বলে যাবো। কেবল যদি রেতে যাই তাহলে আমি এই স্কেলেই কথা বলবো, এখান থেকে আমি অন্য কোনো জায়গায় যাব না, তুমি যা জিজ্ঞেস করবে তার উত্তর আমি সেভাবেই দেবো। গাতে গেলে পরে আমি সেভাবেই কথা বলবো, তো আমি আমার অন্য কোনো জায়গায় নড়চড় হবে, সুরের নড়চড় হবে না, আমি একই জায়গায় থাকবো। মাতে গেলে পরে সেইভাবেই কথা। এই যে জিনিসগুলো প্র্যাকটিস, এটা হচ্ছে অ্যাক্টরের ব্যাপার। সুরটাকে কি করে নিজের কন্ট্রোলে রাখবে এবং স্কেলটাকে জেনে তুমি সুরটাকে নিয়ে কি করে খেলতে পারবে, শব্দকে নিয়ে সুরের সঙ্গে কি করে খেলতে পারবে, তার জন্য সুরটাকে তুমি কতটা কন্ট্রোলে রাখতে পারবে। দিস আর অল দ্য থিংস ইউ হ্যাভ টু লার্ন ডিয়ার। তোমরা বুঝতে পারছো যে না, অভিনয় করতে গেলে পরে শেখার কতটা দরকার আছে। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মানে আমি জাস্ট অবাক হয়ে শুনে গেলাম আপনাকে, এত আপনি মানে কথা বললেন, মানে আমার দারুণ লাগলো। সিরিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। মানে আমরা স্যার অডিয়েন্স হিসেবে খুব সারফেস লেভেলে আমাদের নলেজ, আপনি খুব ইনডেপথ বললেন। আরো স্যার আপনার সামনাসামনি আপনাকে দেখলে স্যার আরো অনেক কিছু জানবো, আই এম ভেরি শিওর। থ্যাংক ইউ সো মাচ স্যার টাইম দেওয়ার জন্য আমাদেরকে, এন্ড আপনাদের ওয়ার্ক। না আরো আর যদি তোমার মানে যারা শিখতে আসবে তাদের পরিপ্রেক্ষিতে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে করতে পারো। না না স্যার, আমার মনে হয় যে তারা আপনার সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করলেই বেটার। আমাদের ইয়ে ছিল যে লোককে জানানো যে এটা এরকম হচ্ছে এই সময় থেকে এই সময়। দ্যাট ওয়াজ ইট গাইস। তাহলে এটা জানিয়ে দিও, সেটা হচ্ছে যে আমি দুটো ভাষাতেই শেখাবো, বাংলা এবং হিন্দি। এবং আই নিড দ্যাট অনেস্টিসিটি অ্যান্ড আই নিড দ্যাট পাংচুয়ালিটি। 10টা মানে আমার কাছে 10টাই কি। আর আমি অভিজিৎ লাহিড়ী অ্যাজ এ পার্সন যেটা, আর অ্যাজ এ টিচার কিন্তু আমি টোটালি ডিফারেন্ট। হোয়াট আই নিড টু, দ্যাট আই নিড ইট। যতক্ষণ না পাবো ততক্ষণ আমি তোমাকে ছাড়বো। শিওর স্যার। তাতে তুমি কাঁদো, তাতে তুমি রেগে যাও, তাতে তুমি মাথা ঠোকো, যা ইচ্ছে করো। আই নিড ইট, আই নিড ইট। তোমার যেটা দরকার সেটাকে আমি তোমার কাছ থেকে এক্সপ্রেস করাবোই, এবং যতক্ষণ পর্যন্ত তুমি সেই পারফেকশনে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো। দ্যাটস দ্য থিং। ওকে, চলো ঠিক আছে, ভালো লাগলো অর্ণব, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। ওকে, বাই।